দর্শক, অনেক জল্পনা কল্পনা অপেক্ষার পরে গতকালকে আমরা দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জাতিসংঘে ভাষণ দিলেন। তার ভাষণ গত রাতে বাংলাদেশ সময় ৯টার পরে আমরা দেখেছি। রাত ১০টার কিছু পর পর্যন্ত তিনি ভাষণ দিয়েছেন। বাংলাদেশের গণমাধ্যমগুলো সেগুলো লাইভও প্রচার করেছে। সেই ভাষণে তিনি অনেক কথাই বলেছেন এবং তার ভাষণ শুরু হওয়ার আগে থেকে এবং ভাষণ চলাকালীন সময়ে জাতিসংঘের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ যেমন দেখেছি, তেমনি বিএনপি জামাতের নেতাকর্মীদের প্রফেসর ইউনূস এবং তার নেতাদের ওয়েলকাম জানানোর ঘটনা দেখেছি। সেখানে সাংঘর্ষিক ঘটনা দেখেছি বিএনপি এবং জামাতের মধ্যে, পুলিশের অ্যাকশনের ঘটনা দেখেছি। জাতিসংঘে গতকালকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার ভাষণের সময় বেশিরভাগ দেশের প্রতিনিধিরা অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন, সেই ঘটনা দেখেছি। অনেক কিছু ঘটেছে গতকালকে জাতিসংঘে। মূলত আমাদের দেশের প্রেক্ষাপটে কী কী ঘটলো, আমাদের প্রধান উপদেষ্টা কী কী বললেন এবং সেখানে জাতিসংঘের সামনে কি হলো সেটা একটু বোঝার চেষ্টা করবো। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। বলছিলাম জাতিসংঘ অধিবেশনের কথা। প্রফেসর ইউনূস গত কালকে জাতিসংঘে ভাষণ দিলেন এবং সেই ভাষণে অনেক কিছু বললেন। বাংলাদেশের বর্তমান কন্ডিশন, বিগত সরকারকে তাড়ানো, বিগত সরকারের নানা ধরনের কর্মকাণ্ড নিয়ে তিনি কথা বলেছেন। নতুন সরকার কি কি করছে সেটা বলেছেন। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন এবং তিনি এটা বলেছেন আনন্দবাজার তাকে নিয়ে যে শিরোনামটা করেছে সেখানে দেখা যাচ্ছে তিনি বলেছেন বাংলাদেশে আর স্বৈরাচার ফিরবে না কখনো। রাষ্ট্রপুঞ্জে বক্তৃতায় দাবি করলেন প্রফেসর ইউনূস, অর্থাৎ তিনি দাবি করলেন যে বাংলাদেশে আর শেখ হাসিনার সরকারের কখনো আগমন ঘটবে না, তারা আর কখনো আসবে না, সেটা দাবি করলেন। নাকি বাংলাদেশে স্বৈর শাসন আর কখনো হবে না, এটা দাবি করলেন। বাংলাদেশে আমরা গত ৫৪ বছরের ইতিহাসে স্বৈর শাসনের ব্যাপারটা তো বহুভাবে দেখেছি, বহু আকারে, বহু রঙে, বহু ঢঙে স্বৈর শাসন আমরা দেখেছি। নতুন করে আবার কোন ঢঙে আসবে, যদি আসে, সেটাও একটা প্রশ্নের ব্যাপার। তবে প্রফেসর ইউনূস জাতিসংঘকে বোঝাতে চাইলেন যে তার সরকার অনেক সংস্কার কাজ করছে, জনগণের পক্ষে অনেক কাজ করছে, তরুণ প্রজন্মের পক্ষে কাজ করছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনক্ষণ ঠিক করে সেই টার্গেটকে নিয়ে তারা কাজ করছে, সংস্কার করছে, অপরাধীদের বিচারের ব্যবস্থা করছে। অর্থাৎ সরকারের একটা ফিরিস্তি তিনি জাতিসংঘে তুলে ধরেছেন। সরকারের যেমন ফিরিস্তি তুলে ধরেছেন, তেমনি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বিষয়ে স্বাধীন ফিলিস্তিনের কথাও তাকে আমরা বলতে শুনেছি। সেই সময় তার সঙ্গে যাওয়া যে রাজনৈতিক প্রতিনিধিরা, মির্জা ফখরুল সহ জামাত এবং এনসিপির নেতারা, তাদেরকেও জাতিসংঘ অধিবেশনে উপস্থিত থাকতে দেখা গেছে। প্রফেসর ইউনূস যখন এই কথা বললেন তখন আমরা দেখেছি জাতিসংঘের সামনে আওয়ামী লীগের বিক্ষোভে অনেক লোকজনের আনাগোনা আমরা দেখেছি। সেখানে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট নিঝুম মজুমদারকে দেখা গেছে আগে থেকেই তিনি লাইভ করে জানান দিয়েছেন যে তিনি আমেরিকায় গিয়েছেন এবং তিনি সেখানকার লাইভেও বলেছেন যে ইন্ডিয়া থেকে জার্নি করে তিনি আমেরিকায় এসেছেন, তারপরে আবার কালকে জার্নি করে তিনি প্যারিসে চলে যাবেন, এই কথা বলেছেন এবং সেখানে হাজারো জনতা উপস্থিত আছে সেরকম দাবি করেছেন তিনি। এই দাবি তিনি যখন করছেন তখন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি একটু বিদঘুটে এবং নিঝুম মজুমদারকে ব্যঙ্গ বিদ্রূপ করে একটু অশালীন ভাষায় পোস্ট দিয়েছেন। সরকারের সিনিয়র সচিব পদমর্যাদায় থেকে এই ধরনের ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়া যায় কিনা সেই আলোচনাও অনেকে করছেন। যদিও শফিকুল আলমের ভাবনা তার কাছে, তিনি হয়তো মনে করেছেন যে তার এই স্ট্যাটাসটা দেওয়া উচিত, তাই দিয়েছেন। তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, এত হারপিক বিতরণ কইরা উত্তর আমেরিকা টোকাইয়া ১০০ লোক জোগাড় করতে পারল না। অর্থাৎ তিনি নিঝুম মজুমদারকে হারপিক মজুমদার হিসেবে অভিহিত করেছেন। বিভিন্ন জায়গায় ট্রলে আমরা দেখি তাকে হারপিক মজুমদার বলতে, সরকারের স্টেক হোল্ডাররাও তাকে হারপিক মজুমদারই বলেন। সেই হারপিকের কথাই তিনি বলেছেন। কিন্তু এমন অরুচিকর শব্দ প্রয়োগে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এবং সিনিয়র সচিব পদমর্যাদার একজন সরকারি কর্মকর্তা তিনি পোস্ট না দিলেই ভালো করতেন, তেমনটাও অনেকে বলছেন। তিনি যখন এই কথা বলছেন তখন আমরা কিন্তু জাতিসংঘের সামনে আওয়ামী লীগের লোকজনের উপস্থিতি ১০০ জোগাড় করতে পারিনি, এই কথার বাস্তবতা দেখিনি। সেখানে হাজারো মানুষের উপস্থিতি দেখেছি এবং বিক্ষোভ দেখেছি এবং সেই বিক্ষোভকে কেন্দ্র করে বিএনপি জামাতের পাল্টা কর্মসূচি দেখেছি আমরা। তারা জাতিসংঘে প্রফেসর ইউনূস এবং তাদের নেতারা উপস্থিত থেকেছেন, তাদেরকে ওয়েলকাম জানিয়েছেন এবং এক পর্যায়ে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির এক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে, সেটা একাধিকও হতে পারে, এমন তথ্যও বিভিন্ন গণমাধ্যম বলছে।
একটা ভিডিও পাওয়া গেছে, সেই ভিডিওর একটা অংশ আপনারা দেখে নিতে পারেন। সেখানে একজনকে পুলিশ ধরে হাঁটুন মাটিতে ফেলে দিয়ে হাঁটুর নিচে গেড়ে তাকে শায়েস্তা করার চেষ্টা করছে। এদিকে মার্কিন গণমাধ্যম ঠিকানা, যেখানে খালিদ মুহিউদ্দিন প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন, তারা একটা ভিডিও নিউজে বলেছে, তার স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছেন, জাতিসংঘের সামনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে বিপক্ষে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ শেষে সংঘর্ষে জড়ায় কর্মীরা। এতে ছাত্রলীগ কর্মী হৃদয় আহত হয়। হৃদয়ের ছবিও সেখানে দেখা যাচ্ছে, যে ছাত্রলীগ কর্মী তিনি এমনটা ঠিকানা দাবি করছে যে তিনি আহত হন, এবং এই ঘটনার কারণে বিএনপির একাধিক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে, এমন তথ্য শোনা যাচ্ছে। সব মিলিয়ে জাতিসংঘে যখন আমাদের প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন, সেই সময়টা কিন্তু খুব একটা সুখকর হলো না। যদিও প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি দাবি করছেন যে টোকাইয়া এই উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা বিভিন্ন জায়গা থেকে টোকাইয়া 100 লোকও জড়ো করতে পারেনি, কিন্তু বাস্তবতা আমরা দেখেছি বিভিন্ন ভিডিওতে যে তার এই দাবিটা আদতে সত্য নয়। সেখানে উপস্থিতি অনেক বেশি ছিল, এবং যারা উপস্থিত ছিলেন তারা দাবি করেছেন যে শুধু আমেরিকা না, পার্শ্ববর্তী অনেক দেশ থেকে এখানে তারা এসে সমবেত হয়েছেন এবং প্রফেসর ইউনূসের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, বয়কটের স্লোগান দিয়েছেন, টেরোরিস্টের স্লোগান দিয়েছেন, অনেক কিছু তারা করেছেন, এবং সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এটা সব থেকে মানে বিপজ্জনক খবর যে বিদেশের মাটিতে আমাদের দেশের দুই দল সংঘর্ষে জড়িয়েছে, এবং সেই সংঘর্ষে জড়ানোর কারণে পুলিশ গ্রেপ্তার করেছে কাউকে। তার মানে জাতিসংঘে আমাদের প্রধান উপদেষ্টার ভাষণের সময়টা খুব একটা সুখকর শেষ পর্যন্ত হলো না। আমরা আগে থেকেই জানতাম, ব্যাপক প্রস্তুতি চলছিল বলে লেখালেখি হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই জাতিসংঘ অধিবেশনের যেদিন 26 তারিখে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন, সেদিন জাতিসংঘের সামনে আওয়ামী লীগ একটা বড় শোডাউনের চেষ্টা করবে। তেমনটাই তারা করার চেষ্টা করেছে। বিএনপি প্রতিরোধ করার চেষ্টা করেছে, এবং দুই পক্ষ যখন এক জায়গায় হয়েছে তখন এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশের কেওয়াজ বিদেশের মাটিতে নিয়ে যাওয়া, এটা বাংলাদেশের রাজনীতির জন্য কিংবা বাংলাদেশের জন্য, দেশ হিসেবে আমাদের জন্য বিদেশে কোনো শুভবার্তা দিল কিনা, নাকি বিশ্বের কাছে আমরা বার্তা দিলাম যে জাতি হিসাবে আমরা এতটাই পচে গেছি যে আমাদের দেশের আওয়াজ বাইরে নিয়ে গিয়ে বিদেশের মাটিতেও আমরা যুদ্ধে লিপ্ত হই। দর্শক, আপনার সব মিলিয়ে কি মনে হয়? প্রধান উপদেষ্টার ভাষণ, প্রেস সেক্রেটারির ফেসবুক পোস্ট, আওয়ামী লীগের অবস্থান, বিএনপির প্রতিরোধ, দুই দলের সংঘর্ষ, সব মিলিয়ে আমরা বিশ্ববাসীকে কি মেসেজ দিলাম আদতে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের।